কোন জায়গায় আজকে রাজত্বটা দাঁড়িয়ে গেছে সেটা আমাদের ভাবতে হবে, আমি নবান্নর সামনে থাকি, জানেন একটা সিভিক ভলেন্টিয়ার মারা যাওয়ার জন্যে আজ 2 মাস ব্যাপী নবান্নর কাছে সমস্ত টোটো বন্ধ করে দেওয়া হয়েছে। কার স্বার্থে, কিসের জন্যে? নবান্নটা কি ওনার বাপের জমিদারি? কি জন্যে উনি নবান্নতে এই অবস্থা করে ছেড়েছেন? আজকে নবান্নর সামনে থেকে আমরা হাঁটা চলা করতে পারি না। উনি কি ভেবেছেন? কি ভেবেছেন? আমি একটা গ্রামের মেয়ে, খুব অতি সামান্য নগণ্য পরিবার থেকে উঠে এসেছি, আর আমি একজন মুসলিম মেয়ে। আমাদের মুসলিম কালচারে যেখানে প্রথম কেউ একটা স্কুলে মাধ্যমিক দেয়নি, সেখানে আমি মাধ্যমিক দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি চাকরি না পাই, আমি বঞ্চিত। আমি সমাজের কাছে কোনোভাবে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, কারণ তারা আমাকে ব্যঙ্গ করে। এত কষ্ট করে পড়াশোনা করার পরেও আমি যখন নিজের রাস্তায় হাঁটি তখন আমাকে মাথা নিচু করে হাঁটতে হয়, কারণ আমি কোনো চাকরি এখনো করতে পারিনি, কারণ অন্যজনের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারিনি। তাই এই রাজ্যে একটাই বেআইনি আছে, এই মিছিলটা। রাজ্যে প্রত্যেকটা বিষয়ে যারা আবাস যোজনা করেছে, 100 দিনে কাজে চুরি করেছে, যারা কাটমানি খেয়েছে, যারা লুটে নিয়েছে, যারা শিক্ষায় দৈন্যদশা করেছে, যারা অযোগ্য শিক্ষক তৈরি করেছে, অযোগ্য শিক্ষকদের থেকে কাটমানি টাকা খেয়েছে, সব আইনি। একমাত্র বেআইনি কাজ হচ্ছে প্রতিবাদ করেছে। এত বড় শ্রদ্ধা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, হিটলারকে মনে পড়ে 1/3 মেরে দেবো। যারা ক্ষমতায় আছে শুধু তাদের কথা শুনতে হবে, তারা যেটা বলবে ওটা মানতে হবে। এটা মানলে থাকো, নাহলে চলে যা, বেরিয়ে যাও অন্য রাজ্যে। দেখো অন্য রাজ্যে বাংলা বললে কেমন পেটায়। এখানে রেখেছে এই সৌভাগ্য, নাহলে গুরগাঁয়ে পাঠিয়ে দেবো, মার খেয়ে মরে যাবে। বড় বড় কথা এই বসতে দিয়েছি, যথেষ্ট। আবার কি? ধন্যবাদ। যে পুলিশের সম্পর্কে, পুলিশের পরিবার সম্পর্কে, এদেশের মা মাসি বোনদের সম্পর্কে এইরকম নির্লজ্জ অসভ্য বর্বরতার পরিচয় দেয়, সেই পুলিশের মন্ত্রী যিনি, তার মিটিংয়ে নিচে বসে থাকে, তার কি হবে? এই রাজ্যের আর কিছু আছে? Democracy is the exploited instrument for the people by the intellectual section. কোর্ট একটা নির্দেশ দিচ্ছে, হাইকোর্ট, আর পুলিশ কমিশনার আলাদা নির্দেশ। 21 জুলাইয়ের ক্ষেত্রে সেই নির্দেশ তো হয় না। সাধারণ মানুষের জন্য আজকে যারা বারণ করছে তাদেরও দিয়ে বাড়বে। ক্যাজুয়াল কর্মীদের পার্মানেন্টের জন্য এখানে বেকারত্বের মানে নেমে গেছে, সেখানে পুলিশ আমাদের বিরুদ্ধে। আর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে যে অন্যায় করছে, সেই জন্য বলি ডেমোক্রেসি ইজ এক্সপ্লয়েটেড ইনস্ট্রুমেন্ট। গণতন্ত্র একটা শোষিত যন্ত্র মানুষের জন্য, ফর দ্য ইন্টালেকচুয়াল, এই সব বুদ্ধিজীবী। আজকে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি জানেন আজকে আন্দোলন হবে, আজকে তিনি কালকে বিকালবেলা হঠাৎ তিনি বীরভূম চলে গেলেন কেন? মানুষের কথা যিনি না শোনেন তার মুখ্যমন্ত্রিত্ব থাকার অধিকার থাকতে পারে না। 1993 সালের 21 জুলাই যারা ওরা হাইজ্যাক করে নিয়ে গেছেন, সেদিন যে পুলিশ কমিশনার মনীশ গুপ্তা, যার গুলিতে 13 জনের প্রাণ গেছিল, সেই মনীশ গুপ্তা কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিল। তারা আজকে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছেন। নন্দীগ্রাম নিয়ে কারা? শুভেন্দু অধিকারী তো বলেছেন, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, আমরা যা তৃণমূল কংগ্রেস করে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বামপন্থী সংগঠনকে আমরা ধ্বংস করার জন্যে সেদিন লড়াই করেছিলাম। সিঙ্গুরে কারখানা কেন হলো না? 400 একর জমি, আমরা কি জানি না হিসেবে? মাত্র 40 একর জমির ওপর দাঁড়িয়ে ওই টাটাকে সরাতে হয়েছে। সেখানে কি উনি নাকি খেলার পুতুল করবেন? উনি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ট্রেনেতে গিয়ে বললেন ব্যবসা করব। কোথায় সৌরভ গাঙ্গুলি? উনি বলেছিলেন 2025-এর মধ্যে 5442 কোটি টাকার ব্যবসা এখানে তৈরি করবেন। আজকে শুরু শেষ হতে চললো 2025, সেইখানে দাঁড়িয়ে মাত্র 8000 কারখানা বন্ধ হয়েছে। উনি
কি করেছেন মহিলাদের ইজ্জত রক্ষার জন্যে? হ্যাঁ, সেদিনকে সেই 12 সালে সেই ঘটনা আমরা ভুলে যাব? যেদিন শুরু হয়েছিল সুজেটকে এ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তখন তিনি কি বলেছিলেন? যে সরকারকে কালিমালিপ্ত করার জন্যে রাত্রির বেলা মেয়েরা কেন রাস্তায় বেরোয়। উনি সমস্ত মহিলাদের সমস্ত স্বাধীনতা হরণ করার পথে নেমেছেন। আমরা শুনবো না, আমরা লড়াইয়ে আছি, রাস্তায় আছি, পথে আছি। পুলিশ তো অনেক আগেই জানে যে হাইকোর্টের অর্ডার ছিল 25% দিয়ে দেওয়ার। সেই অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রী যদি ডিনাই করতে পারেন, এখনো পর্যন্ত ফার্দার আবার কোর্টে ছুটতে পারেন, সেটা কি আমাদের বেআইনি হয়নি? সেই বেআইনির জায়গায় দাঁড়িয়ে উনি আইনের কথা ভাবেন কি করে? এটা আমাদের কাছে লজ্জার। রাজ্য সরকার দুটো জিনিস ভালো পারে। এক হচ্ছে চুরি করতে, পাবলিকের টাকা, পাবলিকের ট্যাক্স চুরি করতে, উন্নয়নের নামে চুরি করতে। আর রাজ্য সরকার ভালো পারছে মিথ্যে কথা বলতে। ভালো করে শুনুন, আমাদের রাইটার্স বিল্ডিং এখনও বইয়ে লেখা আছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। তা রাজধানীর যে মূল যে প্রশাসনিক কেন্দ্র সেটা কি কলকাতার মধ্যে আছে? কবে থেকে নেই? এই রাজ্য সরকার তৃণমূল আসার পর থেকে ব্রিটিশরা রাইটার্স বিল্ডিং তৈরি করেছিল। এর আগে কংগ্রেস বিভিন্ন সরকার রাইটার্স বিল্ডিং করেছে। মেরামত করা প্রয়োজন পুরাতন বিল্ডিং। তাহলে একটা মেরামত করতে এত বছর লাগে। যে রাজ্য সরকার তার রাইটার্স বিল্ডিং, তার যে প্রশাসনিক ভবন, সেইটাকে মেরামত করতে পারে না, সেই সরকার রাজ্যের মানুষের কাজ কীভাবে করতে পারে না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর পুরো মিথ্যাচার। আমাদের আজকের মিছিল বন্ধ করার কোনো অর্ডার নেই। বলেছে জমায়েত আমরা করব না, মঙ্গলা হাট পাশ দিয়ে মিছিল করতে পারবে, মিছিল করতে পারবো না, এই কথা কোথাও বলা নেই। পুরো মিথ্যাচার। আর আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের মুখে দাঁড়াতে ভয় পান, তাই উনি পালিয়ে গেছেন। উনি ওনার কাজ করছেন। আমরা রাজ্যের মানুষের, রাজ্য খাত থেকে যারা চাকরি পায় তাদের যে আন্দোলন, সেই আন্দোলন করতে আমরা রাইটার্স বিল্ডিংয়ে যাব। আমরা আমাদের কথা বলতে যাব। কি করবেন তারা বোঝেন। 6 ফুট পাঁচিল বলছেন, 6 ফুটের জায়গায় 60 ফুট পাঁচিল করলেও আমরা যাব। এই রাজ্যটা কি সংবিধানের বাইরে নাকি? সংবিধান আমাকে অধিকার দিয়েছে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করার। হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে অবস্থান মিছিল করার মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকার কেউ হরণ করতে পারে না। এই নিয়ে সুপ্রিম কোর্টেরও একাধিক রায় আছে। পুলিশ কি বললো না বললো সেটা ম্যাটার করে না। পুলিশ বেআইনি কথা বললে ফাঁকি ড্রেস পরে যা ইচ্ছা তাই বলা যায় না। আর এই লড়াইটা আমরা মূলত এই রাজ্যকে যারা শোষণ করছে, IAS IPS অফিসাররা, এরাই এই রাজ্যটার পতনের মূলে লড়াইটা তাদের সাথেও। বাঙালি অস্মিতাকে শেষ করার মূল কারিগর এরাও। বাঙালি জাতির আজকে যে দুর্গতি এই বিগত 14 বছরে হয়েছে, তার মূল কারিগর এবং মাথা হচ্ছেন এরাই। যদি আমাদের পশ্চিমবঙ্গে শিল্প থাকতো, তাহলে কি কোনো আমাদের বাড়ির ছেলেরা বাইরে যেত তার বাবা মা সন্তানদের ছেড়ে? আপনারা বলুন। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি শিল্প ঠিকভাবে উনি আনতে পারেন, তাহলে পরিযায়ী আর হবে না, বাড়ির ছেলে বাড়িতেই থাকবে। তার দায়টা তো মুখ্যমন্ত্রীর। আজ পর্যন্ত উনি যতদিন এই ক্ষমতায় এসেছেন, কোনো একটা শিল্প এখানে এসেছে? আপনারা বলুন। আপনারা তো মিডিয়া, আপনাদের কাছে তো সমস্ত খবরই থাকে। তাহলে যদি কোনো শিল্প না থাকে, আমাদের বাড়ির ঘরের ছেলে মেয়েরা তো পরিযায়ী হবেই। শত তার ভেগে ধরে দিন রাত চুরি করে, এই তার রাজধর্ম বুঝিয়ে দিল ভালো। এমনে সহে না এ নীতি ভালো না, এমনে সহে না এ নীতি ভালো না। চাকরি খেয়ে দিদি সব শিল্পের নিদান দেয়। বাংলার দিদি রে থাকে টাহালির চালে, বাংলার দিদি রে থাকে টাহালির চালে। 14 তলায় বসে করে ছোট ছাচোরের সাপোর্টে রে, 14 তলায় বসে করে ছোট ছাচোরের সাপোর্টে রে। মুখে শুধু রটনা করে শুধু ছলনা, মুখে শুধু রটনা করে শুধু ছলনা। মিথ্যার ফুল জুড়ি বুকে তার, মিথ্যার ফুল জুড়ি বুকে তার। এগুলো আমরা অনেক আগেই জয় করেছি। আমাদের যে দাবি, যোগ্যদের নির্ভুল নিখুঁত তালিকা দিয়ে চাকরি ফেরানো, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মহার্ঘ ভাতা দেওয়া। এই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মহার্ঘ ভাতা দিচ্ছে না, অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে এই সরকার মিথ্যাবাদী। এই সরকার নতুনদের চাকরি দিচ্ছে না। সবাই বলছে 10 লক্ষ চাকরি রেডি,
অথচ চাকরি দিচ্ছে না। এই সরকার যোগ্য অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ করছে না, সিভিক ভলান্টিয়ার তাদের যে কি বঞ্চনা, এই না অসংখ্য মানুষ আজ বঞ্চিত। তাই সবাই চলো নবান্ন, কেন সবাইকে অভুক্ত করে রেখেছে, বঞ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে আজকে তিনি সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন বিধায় তিনি ওই বীরভূমে গিয়েছেন। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আইন মেনে আমরা এখানে বসলাম। আমরা শিক্ষক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কার কোনো ক্ষতি করছি না। মুখ্যমন্ত্রী ছাড়া আমরা কারোর সাথে আলোচনা করব না, কারণ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরিগুলো বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। সুতরাং পুলিশ প্রশাসনকে আমরা ভয়ের বিষয় নাই, তারা আমরা একই, কাউকে ভয় পাই না। আমরা সত্যের পথে আছি, সত্যের পথে থাকলে কাউকে ভয় পাওয়ার নয়, আমরা সেই পথে আছি। মাননীয় একদম ঠিক বলেছে। আমার কাছে খবর আছে 40% বেকারত্ব ঘুচে গেছে। অজস্র জায়গায় চপের দোকান, মদের লাইসেন্স, মদের দোকানে এখন ডবল লোক চাকরি পাচ্ছে। পার্টি ক্যাডার, তোলা আদায়। পশ্চিমবঙ্গে একটা অংশের লোক যারা তোলা আদায় করে বাঁচে, ওটা চাকরি। আর যারা তোলা আদায় করে না, গায়ের ঘামে বাঁচতে চায়, তারা হচ্ছে পরিযায়ী শ্রমিক। ওরা গায়ের ঘামে বাঁচবে, কেন বাঁচবি রে? এখানে তোলা দেয় অত ব্যবস্থা আছে, সেজন্য মারা হচ্ছে। দিদি গেছে, দিদি ভাষা আন্দোলন করছে। এই ভাষা আন্দোলনের প্রেরণা দিদি কার থেকে পেল? কাতে পেল? 1 নম্বরের প্রশ্ন, এটা অনুভূত থেকে পেয়েছে, সেই জন্য বীরভূমে গেছে। এত সুললিত বাংলা ভাষা দিদি এখন আজকে কোথায় আছে? দিদি বীরভূমে আছে। উদ্বোধন হচ্ছে, অনুব্রতকে ধরে বাংলা চলছে, বাঙালিত্ব চলছে। আপনারা এখন বেঁচে আছেন কেন? সুইসাইড করছেন না কেন? এইটা অপরাধ। ধন্যবাদ। দেখুন, মাননীয়ার বিপক্ষে যেটা যাবে সেইটা অনুমোদন পাবে না। যেমন আজকে দুপুরবেলা তুমি ভাত খাবে, মাননীয়া যদি মনে করে আজকে দুপুরবেলায় অনন্যার ভাত খাওয়া যাবে না, তারপরেও যদি তুমি ভাত খাও, তোমার বিরুদ্ধে মামলা হবে। ক্লিয়ার? ভাত খেয়েছো, শুধু মাননীয়ার বিরুদ্ধে কুস্তা করবে। তুমি এখন সুস্থ আছো, বেঁচে আছো, এইটা তোমার সৌভাগ্য। রাত্রেবেলা গিয়ে ঈশ্বরের কাছে রাম নাম করবে। ধন্যবাদ। আমাদের ছেলেরা চাকরি পাওয়ার জন্য উপেক্ষা করে বসে আছে, কিন্তু আমাদের ডিএলএড এবং বিএড আপডেট করে কেন চাকরিতে আমাদের নিয়োগ করছে না? মুখ্যমন্ত্রী তো বলছেন যে 40% নাকি বেকার কমেছে। কোথায় কমেছে? মুখ্যমন্ত্রীর ধারণা এটা ইনভিজিবল মুখ্যমন্ত্রী। এবং তাহলে আপনারা কি বলছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদেরকে বঞ্চিত করে চলেছেন, তাহলে পরবর্তীকালে 26-এর ভোটে কি মুখ্যমন্ত্রী থাকা উচিত? আমার তো মনে বলে যে না থাকাই উচিত, তাকে 1 লাখ দিয়ে গড়িয়ে দেওয়া উচিত। মানে এখানে আপনারা যে বসে রয়েছেন, নবান্নে কিন্তু এই খবর যাবে যে আপনারা এখানে অবশ্যই তিনি শুনতে পাচ্ছেন। তিনি চলে গেছেন, এখন বীরভূম চলে গেছেন, বীরভূম থেকে শুনছেন আমাদের এই বঞ্চনার খবর, বীরভূম থেকে শুনছেন। তাহলে কি মনে হচ্ছে যে নবান্ন থেকে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া উচিত? অবশ্যই সরিয়ে দেওয়া উচিত। আমি বললাম তো, লাত দিয়ে সরিয়ে দেওয়া উচিত। এমনও দিন গেছে লোকের বাড়িতেও কাজ করে আমার জীবিকা নির্বাহ করতে হয়েছে। আমাদের যেটা দাবি সেটা হলো যে আমরা শিক্ষিত বেকার, আমরা বহুত পরিশ্রম করে শিক্ষিত হয়েছি। এবার শিক্ষিত হওয়ার পরে যদি আমাদের অন্য পেশার সাথে যুক্ত হতে হয়, শিক্ষকতার স্বপ্ন নিয়ে যদি অন্য পেশার সাথে যুক্ত হতে হয়, যেমন পরে অন্যের বাড়িতে কাজ করা, ছোটোখাটো কোনো কোম্পানিতে কাজ করা, সেগুলো তো আর স্থায়ী হয় না। সেগুলো অস্থায়ীভাবে কিছুদিনের জন্য কাজ করে আমরা বর্তমানে আমাদের জীবিকা নির্বাহ করছি, কায়ক্লেশে সংসারটাকে আর চালাচ্ছি। তো এটা একজন শিক্ষক হয়ে যদি আমাদের এইসব পেশায় কাজ করতে হয়, যোগ্য হয়েও আপার প্রাইমারি পাশ করেও আমাদেরকে পথে বসে থাকতে হচ্ছে, তাহলে এটা শুধু আমাদের নয়, আমাদের শিক্ষকতার তো একটা পেশার একটা লজ্জা, উপরন্তু দেশ তথা রাজ্যেরও লজ্জায়, এবং এ দায় অবশ্যই মুখ্যমন্ত্রীর। তো এরকম মুখ্যমন্ত্রী যদি সেই দায় তিনি নিজে না নেন, তাহলে তার আর মুখ্যমন্ত্রীতে থাকার কোনো জায়গা নেই। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা। এটা মুসলিম দরদি যেটা বলেন উনি, কিন্তু ওটা মুখোশ, ওটা প্রত্যোষণ করেন, তোষণের রাজনীতি করছেন উনি।
এটাই বলবো। না না, আমাদের শিক্ষক মুসলিম সমাজ বলুন মানে কোনো কিছু নয়, উনি যেটা করেন তোষণের রাজনীতি করেন, সেখানে আমরা কোনো রকমভাবে সুবিধা পাচ্ছি না।